দর্শক স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই শপথ নেওয়ার পরেই তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন, কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো পৃথিবী জুড়েই। তো আমরা দেখে নেব যে খুব সংক্ষেপে তিনি শুরুতেই কি পরিবর্তনের সূচনা তিনি ঘটিয়েছেন। তা আমরা যদি মিডল ইস্টের কথা চিন্তা করি, অনেকেই মনে করেন যে মিডল ইস্টে ইসরায়েল থেমেছে মূলত ট্রাম্পের হুমকির কারণেই। তো এতে খুশি হওয়ার কিছু নাই। আমার মনে হয় যে তিনি একটা প্রেশার দিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘটালেও তো সেখানে ফিলিস্তিনিদের এবং মিডল ইস্টের মুসলিমদের স্বার্থের পক্ষে যায় এমন ধরনের কিছুই তিনি করবেন না। তিনি ইতিমধ্যেই এই যুদ্ধবিরতিকে ইসরায়েলের নিজের ব্যাপার হিসেবে আখ্যায়িত করেছেন যে এটা তাদের ব্যাপার, তাদের যুদ্ধ, তাদের ব্যাপার। এছাড়া তিনি বাইডেন পশ্চিম তীরে যে সেটেলমেন্ট ইহুদি বসতি স্থাপনকে একটা স্যাংশন দিয়ে রেখেছিলেন, তো তিনি সেটাকে রিভোক করেছেন, প্রত্যাহার করেছেন। ফলে সেটেলমেন্ট স্থাপনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে একটু বিপক্ষে অবস্থান সেটা আর এখন নেই। এছাড়া তিনি আরও কিছু যুগান্তকারী ঘোষণা দিয়েছেন, নির্বাহী আদেশ জারি করেছেন। যেমন অভিবাসী নিয়ে তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন। জন্মসূত্রে আমেরিকান হওয়ার যে সুযোগ ছিল সেই সুযোগটাকে তিনি প্রত্যাহার করেছেন। এছাড়া অভিবাসীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছেন, সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন মেক্সিকো সীমান্তে। এছাড়া তিনি গালফ অফ মেক্সিকোকে তিনি গালফ অফ আমেরিকা হিসেবে নামকরণ করেছেন, অভিহিত করেছেন। এছাড়া পানামা খালকে তিনি আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন, ফের এই আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। তিনি তার মূল অভিযুক্ত হচ্ছে এখান থেকে চীন বেনিফিটেড হচ্ছে তো, এবং অযৌক্তিকভাবে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া তিনি কানাডাকে 51তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে চেয়েছেন। কানাডা এই আগ্রহ, কানাডার পক্ষ থেকে এটাকে খুব প্রতিবাদ জানানো হয়েছে। তিনি গ্রিনল্যান্ড একীভূত করার মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণাধীন ডেনমার্ক বেশ কড়া প্রতিবাদও জানিয়েছে। এছাড়া আমরা রাশিয়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধের একটা ইঙ্গিত আমরা দেখেছি। তো আমরা জানি যে ইতিমধ্যেই তিনি শুল্ক বৃদ্ধির যে ঘোষণাটা দিয়েছেন, তো সেটা মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে 25% শুল্ক বাড়ানোর কথা বলেছেন আমদানি পণ্যে। এছাড়া চীনের ক্ষেত্রে এটা 100%। এছাড়া তিনি ব্রিক্স নেশনভুক্ত যে সমস্ত দেশ সেক্ষেত্রেও একটা বাণিজ্যের কড়াকড়ি আরোপের ঘোষণা তিনি দিয়েছেন। তিনি তৃতীয় লিঙ্গ যে মার্কিন প্রশাসনগুলোতে তৃতীয় লিঙ্গের যে চাকরির একটা অধিকার ছিল, তিনি মানে নারী এবং পুরুষ বাদে আর কোনো লিঙ্গ থাকবে না এই ইয়েটাও জারি করেছেন। এছাড়া আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পাই তার ঘোষণার মধ্যে থেকে। তিনি কিউবাকে সন্ত্রাসের দেশ হিসেবে যে টেররিস্ট কান্ট্রি লিস্টভুক্ত ছিল না, মানে এটা স্থগিত করা হয়েছিল, সেটা তিনি প্রত্যাহার করে সন্ত্রাসী তালিকাভুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে তার প্রায় বিলিয়নের উপরে তার মার্কিন কন্ট্রিবিউশন, তো সেখান থেকেও তিনি প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হচ্ছে জলবায়ু। আমি আজকেই একটা নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনে পড়তেছিলাম যে 2024 সালে ধারণা করা হয়েছিল যে বৈশ্বিক উষ্ণতার হার 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো সেটাও তার সেই ধারণার চেয়ে বেশি, আসলে 1.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এইটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে একটা দারুণ হুমকি হিসেবে আগামীর পৃথিবীতে আবির্ভূত হতে যাচ্ছে বলে বিজ্ঞানীদের অনুমান। এবং সেখানে আরও একটি তথ্য দেওয়া হয়েছে, সেটি হলো যে এই যে লস অ্যাঞ্জেলসে যে নজিরবিহীন দাবানল দেখা গেল, এটার পেছনেও এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা
কাজ করেছে যে এত ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করলো কিভাবে। তো এটার বিশ্লেষণে এটা কারণ তারা এটা অনুমান করছে বিজ্ঞানীরা। ফলে গ্লোবাল ওয়ার্মিং বা এই ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা যে খুব সহজ না, এবং এটা যে সুদূর প্রসারী প্রভাবক হিসেবে পুরো পৃথিবী জুড়েই নানা পরিবর্তন ঘটাবে এবং মানবজাতির জীবনের জন্য একটা দুর্যোগ হিসেবে আবির্ভূত হবে সেটা বলাই বাহুল্য। তবে ডোনাল্ড ট্রাম্পের এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়াটা আসলে একটা বড় ধরনের অ্যালার্মিং হিসেবে দেখা হচ্ছে। এছাড়া তিনি বৈশ্বিক পরিবর্তনের ক্ষেত্রে রাশিয়া এবং চীনের সাথে যেই বাণিজ্য যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন, তো সেটাতেও একটা বড় ধরনের আন্তর্জাতিক বিপর্যয় ঘটাবে এরকম ইঙ্গিত অনেকে করছেন। তিনি ইউক্রেন যুদ্ধকে শেষ করতে চেয়েছেন। তো এবার দেখার বিষয় যে ইউক্রেন যুদ্ধটা শেষ হয় মানে আসলে কোন তরিকায় এটা। তো তিনি গাজা যুদ্ধকে শেষ করতে চেয়েছেন, কিন্তু সেটা তার সম্ভব হয়েছে, যদিও এটার পেছনে বাইডেন তার নিজের কৃতিত্ব দাবি করেছে। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে তিনি হচ্ছে গ্রিনল্যান্ড তিনি আরেকটা ঘোষণা তিনি দিয়েছেন যেটা ন্যাটো বিষয়ে, যে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের একটা বড় কন্ট্রিবিউশন আছে। তো এই কন্ট্রিবিউশনটা আসলে তিনি প্রত্যাহার করলে এটা ন্যাটো একটা বড় ধরনের হসপস অবস্থা তৈরি হবে। সেক্ষেত্রে ট্রাম্পের কথা হচ্ছে যে কন্ট্রিবিউশনটা বাড়াতে হবে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে কন্ট্রিবিউশন ন্যাটোতে দিতে পারবে বা দিতে সক্ষম, তো সেটা নিশ্চয়ই ন্যাটোভুক্ত আরেকটা অপেক্ষাকৃত কম অর্থনীতির দেশের পক্ষে সম্ভব হবে না। তো এক্ষেত্রেও ইউরোপীয় ইউনিয়নের সাথে ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশের সাথে একটা বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হবে। এছাড়া টানাপোড়েন সৃষ্টি হবে হচ্ছে যে কানাডার সাথে তার প্রতিবেশী দেশ, সেটা নিয়ে তো আছেই মেক্সিকো, তারপরে পানামা, এগুলো নিয়ে তো ইতিমধ্যেই বেশ ঝড় উঠে গেছে বলতে পারেন। কারণ তারা তাদের প্রতিক্রিয়ায় যে ইতিমধ্যে গ্রিনল্যান্ডের মালিকানা যে রাষ্ট্রের ডেনমার্ক, তারা বলেছে যে এটা নট ফর সেল। তো ট্রাম্প যে যুদ্ধ, বা এটা যুদ্ধ বলা যাবে না, যে ঝড় তুলে ফেললেন প্রথম একদিনেই, আমার মনে হয় যে এই 5 বছরে অনেক কিছুই বদলে যাবে, এবং এই 5 বছরে আই থিঙ্ক যে একটা নতুন রূপান্তর আমরা দেখতে পাবো বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে। আমরা দেখেছি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীনভাবে বিশ্বের সকল প্রযুক্তি জায়ান্ট প্রতিনিধি, হয় মালিক, নয় সিইও, না হয় এমডি, নয় ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে ইলন মাস্ক তো সরাসরি ট্রাম্পের কাছের লোক এবং ক্ষমতার একটা অংশে পরিণত হয়েছেন। এছাড়া আমরা টিম কুক ছিল, এছাড়া আমরা সুন্দর পিচাইকে দেখেছি, অ্যামাজন জেফ বেজোসকে দেখেছি। আমরা মানে প্রযুক্তি জায়ান্ট সবগুলোই দেখেছি। এবং এটার পরিবর্তনটা কি, এটার খুব সামান্য উদাহরণ হচ্ছে বেশ কিছুদিন আগে দেখেছেন যে ফেসবুকের যে প্যারেন্ট অর্গানাইজেশন মেটা, তো মেটার যে মালিক যাকে আমরা চিনি জাকারবার্গ, সে কিন্তু ঘোষণা করেছে যে ফেসবুকের ফ্যাক্ট চেক এটা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, যেটা আসলে ইলন মাস্কের বহুদিনের নীতি। ইলন মাস্কের টুইটারে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, টুইটার কিনে নেওয়ার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্টের সচল হয়েছে। তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প টুইটারে এক্সে ছিলেন, নিষিদ্ধ ছিলেন। তো এটার পেছনেও এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে ইলন মাস্ক মনে করেন যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তো সেটা মিথ্যা তথ্য অপতথ্য যাই হোক, এটা ঠেকানোর কোনো দরকার নাই। তো এটা কিন্তু ফেসবুকের জাকারবার্গও এই মতেই ব্যক্ত করেছেন, এবং তিনি মানে এ ধরনের কোনো ফিল্টারের মধ্যে না থাকার ঘোষণা দিয়েছেন। তো দেখার বিষয় যে আগামীর বিশ্ব এই পাগলা খেপাটে, যাকে অনেকে ম্যাড বলছেন কোড অ্যান্ড কোড, তো সেই ডোনাল্ড ট্রাম্প কতটা পরিবর্তনের সূচনা ঘটান। তো বলাই বাহুল্য মুসলমানদের জন্য আসলে এই পরিবর্তনের ইতিবাচক আশায় বুক বাঁধার কোনো সুযোগ নেই।
আর এছাড়া বিশ্বের সাধারণ মানুষের ক্ষেত্রেও এই পরিবর্তন হবে না বলেই মনে হয়, কারণ অতি ডান এবং অতি রক্ষণশীল কট্টর যে সমস্ত বৈশ্বিক নেতা আছেন তিনি তাদেরকেই কাছে টেনেছেন, টানছেন, আগামীতেও টানবেন, এটা বলাই বাহুল্য। ধন্যবাদ সবাইকে আজকের মতো ওয়ার্ল্ড আপডেটের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করুন, কমেন্ট করে লাইক দিন। দিন। ধন্যবাদ সবাইকে।